এ সপ্তাহে তফসিল ভোট গ্রহণের সময় বাড়ছে 1 ঘন্টা। প্রস্তুতি জানাতে প্রধান উপদেষ্টার সঙ্গে ইসির সাক্ষাৎ। সুষ্ঠু নির্বাচনের সব সহযোগিতা দেবে সরকার। সামনে আসছে কঠিন সময়, জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। সাইবার প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়াইয়ের ডাক মির্জা ফখরুলের। জোট করল এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। যুক্ত হবে আরও দল। গায়ের জোর বা ধর্মের দোহাই দিয়ে নির্বাচনে সফল হওয়া যাবে না, হুঁশিয়ারি নেতাদের। বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট স্বাভাবিক। এখনও বিদেশ নেয়ার অবস্থা নেই। এভার কেয়ারে আছেন নিবিড় পর্যবেক্ষণে। সুস্থতা কামনায় দোয়া। এবং লিটারে 16 টাকা পর্যন্ত বাড়ল ভোজ্য তেলের দাম। পেঁয়াজ আমদানির অনুমতিতে হিলিতে কেজিতে কমেছে 30 টাকা। আলু চাষিদের ভর্তুকি দেওয়ার চিন্তা সরকারের। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শেহজিল। চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচনের তফসিল। একসঙ্গে গণভোট করতে ভোট গ্রহণের সময় বাড়ছে 1 ঘন্টা। আগের রাতেই ভোট কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট। কমিশন সভা শেষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, নিবন্ধিত সব দল অংশ নিতে পারবে নির্বাচনে। বেসরকারি ব্যাংক কর্মকর্তারা পাবে না দায়িত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল সহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের 10ম সভা। অংশ নেন সিএসি সহ সব কমিশনার। ভোটের নানা সিদ্ধান্তে পৌঁছাতে এএমএম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন কমিশনের সময় লাগে 5 ঘন্টা। সভা শেষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সংবাদ সম্মেলনে জানান, চলতি সপ্তাহেই তফসিল হবে। এর আগে প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে কমিশন। অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। কমিশনার জানান, ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। ভোট কেন্দ্রে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী আগের রাতেই চলে যাবে। সংসদ ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোট কক্ষে বুথ সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি। নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। ভোটে জাতীয় পার্টি অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে কমিশনার জানান, নিবন্ধিত সব দল অংশ নিতে পারবে ভোটে। এগুলো রাজনৈতিক বক্তব্য। নির্বাচন কমিশন তার স্বীয় বিবেচনায় যে আগের যে কমিটমেন্ট আছে এবং সরকারের যে পরিকল্পনা আছে সেই অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের অবস্থান হচ্ছে, আইন যাদেরকে পারমিট করবে তারা ভোটে অংশগ্রহণ করবেন এবং আইন বলা আছে কারা ভোটে অংশগ্রহণ করতে পারবেন না। বেসরকারি প্রতিষ্ঠানের কাউকে আপাতত নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেবে না ইসি। সোমবার থেকে পোস্টাল ব্যালট ছাপানো শুরু হবে। পরদিনই বিদেশে পাঠানো হবে ব্যালট। প্রতিবারের মতো ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি থাকছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের প্রস্তুতি জানাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিএসি এমএম নাসিরউদ্দিন। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান সিএসির নেতৃত্বে নির্বাচন কমিশনের সব সদস্য। বৈঠকে সিএসি নাসিরউদ্দিন জানান, নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি এগিয়ে চলছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত। এ সময় কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসিকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে সরকার। জাতীয় নির্বাচন ঘিরে নৌযান সহ 5000 নৌসেনাকে প্রস্তুত করা হয়েছে। সকালে চট্টগ্রামে নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজে একথা জানান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। 2 নারী সহ এবার কমিশন লাভ করেন 31 নবীন কর্মকর্তা। সাক্ষর টিপুর ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে রোববার আয়োজন করা হয় শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। মিডশিপম্যান 2023 আলফা ব্যাচের সহ 8টি প্লাটুন অংশ নেয় এতে। প্রধান অতিথি হিসাবে যোগ দেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। প্যারেডে সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন শেষে নবীন অফিসারদের উদ্দেশ্যে বক্তব্যে নৌবাহিনীর প্রধান বলেন, দেশের ক্লান্তি লগ্নে নৌবাহিনী সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে। আসন্ন নির্বাচনেও প্রয়োজনীয় সংখ্যক নৌযান সহ 5000 নৌ সদস্যকে প্রস্তুত করা হচ্ছে। দেশের যে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশ নৌবাহিনী সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংখ্যক জাহাজ এবং ক্রাফট সহ আনুমানিক 5,000 নৌ সদস্যকে এই নির্বাচনকালে মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছি। 3 বছর কঠোর প্রশিক্ষণ শেষে এই বছর 2 জন নারী সহ কমিশন লাভ করেন 31 জন মিডশিপম্যান। এই বছর প্রশিক্ষণে কৃতিত্ব অর্জন করায় সোর্ড অব অনার পান সৈয়দ তাহসিন আহমেদ, আর দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে নৌপ্রধান স্বর্ণপদক লাভ করেন SM আবরার ওবায়দ। বিএনএর যে মোটো অনার, ডিগনিটি অ্যান্ড প্রাইড, এই মোটো ধারণ করে আমি আমার দেশমাতৃকার সেবা করে যেতে যাচ্ছি। বর্তমান মেয়েদেরকে আমি উৎসাহিত করব যে তারা যেন নৌবাহিনীতে সামরিক কর্মকর্তা হিসেবে যোগদান করে। সততার সাথে, নিষ্ঠার সাথে আরও এগিয়ে যাবে দেশের সেবা করে এই ব্যাপারে। পরে নৌপ্রধান ও অভিভাবকরা নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে শান্তিতে ভূমিকা রাখা বাংলাদেশ নৌবাহিনীর এসব নবীন সদস্যরা দেশের সমুদ্র সীমানায় অতন্ত্র প্রহরী হিসাবে ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। বাংলাদেশ নেভাল একাডেমি থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সামনে আসছে কঠিন সময়। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে দেশ গড়ার কর্মসূচি শীর্ষক আয়োজনে তিনি বলেন, একটি দল স্বৈরাচারীর মতো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এদিকে ধর্মের নামে বিভাজন ও সাইবার অপপ্রচারের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন বিএনপি মহাসচিব। বিএনপির দেশ গড়ার কর্মসূচি 7 দিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিন ছিল জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিকেলে দ্বিতীয় ধাপের আয়োজনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ গড়ার প্রত্যয় নিয়ে দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন দলের এই শীর্ষ নেতা। বলেন, স্বৈরাচারী সরকার জুলাই আন্দোলনে যেভাবে হাজার হাজার মানুষ হত্যা করেছে, ঠিক সেভাবে 71-এর মহান স্বাধীনতা যুদ্ধে দেশের লাখ লাখ মানুষকে হত্যা ও নারীদের সম্ভ্রমহানি করেছে একটি দল, যারা এখন নিজেদের পক্ষে ভোট টানতে মহান আল্লাহর সঙ্গে শিরক করতেও ছাড়ছে না। একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে। যেটি আমার না, সেটির কমিটমেন্ট যদি করি তাহলে আমি তার সাথে পাল্লা দিচ্ছি। আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক। সেটি হচ্ছে শিরিকের পর্যায়ে পড়ে। যারা এইসব কথা বলে তারা শিরিক করছে। আপনি যদি তাদের কথা শোনেন, আপনিও শিরিকের পর্যায়ে পড়ে যাবেন। যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য, এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। সামনে কঠিন সময় আসছে সতর্ক করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পলাতক ফ্যাসিস্ট সরকারের মতো একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। প্রত্যেকটি ক্ষেত্রে একটি অরাজকতা বিরাজ করছে। আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয়। সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ, এবং এই ষড়যন্ত্র জনগণকে নিয়ে সাথে রুখে দিতে পারে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। পলাতক যে স্বৈরাচার, তারা বিএনপির সম্পর্কে যেসব মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতো, আমরা ইদানিং লক্ষ্য করছি কিছু কিছু ব্যক্তি বা দল ঠিক একই সুরে গান গাইছে বা একই সুরে কতগুলো কথা বলার চেষ্টা করছে। এর আগে সকালে কর্মসূচি উদ্বোধন করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মের নামে বিভাজন ও দলের বিরুদ্ধে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। সাইবার অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়েরও ডাক দেন তিনি। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আজকে একটা প্রবণতা দেখা দিয়েছে অত্যন্ত ব্যাপকভাবে বিএনপিকে একটা নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানো। বিএনপি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না বলেও জানান বিএনপি মহাসচিব। এই অপপ্রচার। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে নতুন জোট গঠন করল এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। রোববার বিকেলে ডিআরইউতে আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতারা জানান, পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবেন তারা। জোটের মুখপাত্র নাহিদ ইসলাম বলেন, গায়ের জোর বা ধর্মের দোহাই দিয়ে নির্বাচনে সফল হওয়া যাবে না।
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে জোট গঠন নিয়ে তৎপর রাজনৈতিক দলগুলো। রোববার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউতে গণতান্ত্রিক সংস্কার জোটের ঘোষণা দেন এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা। আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের এই যৌথ প্রক্রিয়া বা এই প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার জোট। জোটের মুখপাত্র এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, 3 দলের পথ চলা শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, আন্দোলন কর্মসূচিতেও একসঙ্গে দেখা যাবে। জোটে যুক্ত হতে পারে আরও দল। এ সময় তিনি সতর্ক করে বলেন, গায়ের জোর কিংবা ধর্মের দোহাই দিয়ে আগামী নির্বাচনে সফল হওয়া যাবে না। আমরা মনে করি আরো অনেকগুলো দলের সাথে আমাদের এবং আরো অনেকগুলো রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে। আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলা যারা পরিবর্তনের পক্ষে আছে, যারা পুরাতন রাজনীতির পথে দিতে চায় না, তারা আমরা ঐক্যবদ্ধ থাকবো। গায়ের জোরে দখলদারিত্বের মাধ্যমে নির্বাচনে তারা ভোট আদায় করবে অথবা ধর্মের নামে মানুষকে প্রতারণা করে ভোট আদায় করবে, তারা উভয়ই পরাজিত হবে। পুরনো রাজনীতির উপর সাধারণ মানুষের মোহ কেটে গেছে দাবি করে জোটের বাকি 2 দল এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা বলেন, কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলবে নতুন রাজনৈতিক জোট। এই আন্দোলনে এবং এই সংস্কারের পক্ষে যারা জীবন দিয়েছে, তাদের জীবনের পক্ষে আসলে এখানকার রাজনীতিবিদরা সঠিক ভূমিকা পালন করতে পারবে কি পারবে না, জনগণ সেখানে আসলে এটা নির্ধারণ করবে আগামী নির্বাচনে। আমরা নতুন রাজনৈতিক ট্রেন্ড সেট করতে চাই। আমরা তো বলেছি, কোনো একক ব্যক্তিও যদি উঠে আসেন এবং তিনি যদি এই পুরানো রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন রাজনীতির ঝান্ডা তুলে ধরতে পারেন, আমরা তাকেই মনোনয়ন দেব। নির্বাচনে জোটের আসন বিন্যাস কিংবা প্রার্থিতা ধীরে ধীরে জানানো হবে বলেও জানান জোটের নেতারা। সাবর বোয়াসি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী ইশতেহার প্রণয়নের ক্ষেত্রে 13টি বিষয়কে গুরুত্ব দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি। রোববার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন দেশ গড়ার সব রাজনৈতিক দলের কর্তব্য। এদিন জ্বালানি, কৃষি, ব্যাংক, শিক্ষা, সামাজিক নিরাপত্তা সহ 13টি খাত সংস্কারে বিস্তারিত সুপারিশ তুলে ধরা হয়। এসব খাতে টিআইবির দেয়ার সংস্কার সুপারিশকে দলগুলোর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক। সরকার পরিচালনায় দুর্নীতি প্রতিরোধ, জবাবদিহি ও সুশাসন, এই বিষয়গুলোতে তাদের অবস্থানটা অর্থ, পেশি এবং ধর্ম বিষয়ক যে অবস্থান, যেগুলোকে আমরা দেখছি ক্রমাগতভাবেই পলিটিক্যাল ক্যাপিটাল বা রাজনৈতিক পুঁজির এই 3টি উপাদান বাংলাদেশে মোটামুটিভাবে পরিষ্কারভাবে বেরিয়ে আসছে। বৈষম্যহীন বাংলাদেশ, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, নারী পুরুষ সহ সকল জেন্ডার, শারীরিক মানসিক প্রতিবন্ধিতা। টানা 15 দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সিটি স্ক্যান করা হয়েছে, রিপোর্ট স্বাভাবিক। দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। সরাসরি তত্ত্বাবধান করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতির উপর নির্ভর করছে লন্ডন যাত্রা। এদিকে বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী চলছে দোয়া প্রার্থনা। সারা দেশের দৃষ্টি এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। দীর্ঘ 15 দিন ধরে এখানেই চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রীকে দেখার সুযোগ না থাকলেও অনেকেই প্রতিদিন ভিড় করেন হাসপাতালের সামনে। তবে সাধারণ রোগীদের বিড়ম্বনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও সরব। লন্ডনে নেয়ার মতো শারীরিক অবস্থা না আসায় আপাতত দেশেই চলবে বেগম জিয়ার চিকিৎসা। দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা। সরাসরি তদারকি করছেন লন্ডন থেকে দেশে আসা পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। রবিবারও এভারকেয়ারে আসেন তারেক পত্নী। দীর্ঘদিন থেকে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও হৃদযন্ত্র সহ নানা সমস্যায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন। 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া। এদিকে দলীয় প্রধানের সুস্থতা কামনায় দেশব্যাপী চলছে দোয়া প্রার্থনা। সকালে পল্টনের মাওলানা ভাসানী মিলনায়তনে ছাত্র দলের সাবেক নেতৃত্বের আয়োজনে দোয়া মাহফিলে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, বেগম জিয়া সুস্থ হয়ে ফিরলে ফ্যাসিস্ট মুক্ত দেশ গড়ার স্বপ্ন পূরণ হবে। ফ্যাসিস্ট সরকারের হাতে যে বাংলাদেশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল, সেই ছিন্ন বিচ্ছিন্ন বাংলাদেশকে যেন নতুন করে গড়তে পারি, সেই বাংলাদেশে গড়ের যে স্বপ্ন আমাদের, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সুস্থ হয়ে আসেন,
অবশ্যই সেটা সম্ভব হবে। তিনিই আমাদের প্রেরণার উৎস। এদিন রাজধানীর মালিবাগে বেগম জিয়ার সুস্থতায় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস জানান, অত্যন্ত কঠিন অবস্থা থেকে এখন কিছুটা ভালো আছেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া অত্যন্ত কঠিন অবস্থায় আছে, আপনাদের দোয়ায় হয়তো আজকে খবর পেলাম একটু স্টেবল হয়েছে, আজকে খবর পেয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্য একটা উচ্চতায় চলে গেছেন, উনি এখন বিএনপি নেত্রী নন, উনি এখন সারা বাংলাদেশে অভিভাবক হয়ে গেছেন। বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি নেতারা। দেশব্যাপী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যে দোয়া হয়েছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। মোনাজাতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে অংশ নেন সাধারণ মানুষ। ফতুল্লা বিএনপির আয়োজনে পঞ্চবটির ফাজিলপুর মাঠে রোববার দুপুর থেকে শুরু হয় কোরআন খতম। অংশ নেন স্থানীয় মাদ্রাসার প্রায় ৩,০০০ শিক্ষার্থী ও হাফেজ। বাদাসর বেগম জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ছিল আয়োজন। পরে বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। দলীয় চেয়ারপারসন দ্রুত সুস্থ হয়ে ফিরবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন নেতাকর্মীরা। আমরা যারা আছি, আমরা আপনাদের দোয়া যাতে দয়া করেন, আপনারা ছোট ছোট বাচ্চারা যারা আছেন সবাই মিলে তার জন্য দোয়া করবেন। আগামী দিনে যারা ওনাকে ভালো করে নিয়ে আসেন এবং তার আসার পরিপ্রেক্ষিতে আমি মনে করি আপনাদের দেশের মঙ্গল ছাড়া আর কিছু হবে না। আমি মনে করি আগামী দিনে যে দেশ পরিচালনার স্বার্থে যদি বেঁচে থাকেন, তাহলে আমরা সবাই সম্মিলিতভাবে তাকে দোয়া করবো আজকে মিলে সবাই মিলে। রায়ের বাজার থেকে তোলা হচ্ছে 114 জুলাই শহীদের মরদেহ। পরিচয় শনাক্তের জন্য সংগ্রহ করা হবে তাদের ডিএনএ নমুনা। আদালতের নির্দেশে 1.5 বছর পর রোববার কবর থেকে মরদেহ তোলার কাজ শুরু করে সিআইডি। পরিচয় শনাক্তে এখন পর্যন্ত আবেদন করেছে 10 জন শহীদের পরিবার। 24 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের 1.5 বছর পার হলেও এখনও শনাক্ত হয়নি আন্দোলনের শহীদদের অনেকের। সরকারি দপ্তর থেকে অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ব্যক্তিরা বারবার আশ্বাস দিলেও এখনও অজানা সেসব শহীদদের পরিচয়। আঞ্জুমান মফিদুল ইসলাম থেকে তথ্য নিয়ে স্বজনদের মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে শুরু হলো কবর থেকে মরদেহ তোলার কাজ। যে অনেক খোঁজাখুঁজি করছি, খোঁজাখুঁজি করার পর প্রায় 8 মাস পরে আমরা লাশের সন্ধান পেয়েছি। লাশগুলো আমরা শনাক্ত করতে পারি, শনাক্ত করতে বলে মনের আশা কিছুটা শান্তি পাবে। আদালতের নির্দেশে শহীদদের পরিচয় শনাক্ত করার কঠিন ও সংবেদনশীল কাজে হাত দিয়েছে সিআইডি। তাদের সহায়তায় রয়েছেন আর্জেন্টিনার বিখ্যাত ফরেনসিক বিশেষজ্ঞ ডক্টর লুইস ফ্রন্ডেব্রিডার এবং জাতিসংঘের মানবাধিকার কমিশন। মরদেহ উত্তোলনের পর ময়নাতদন্ত করে ডিএনএগুলো আবেদনকৃত স্বজনদের ডিএনএর সঙ্গে মিলিয়ে করা হবে পরিচয় শনাক্ত। এখন পর্যন্ত 10 জন ডিএনএ নমুনা দেওয়ার জন্য আবেদন করেছেন। We have sessions of lectures with the local forensic scientists, so we trust the work will be done according international rules. মৃতদের পোস্টমর্টেম হবে, এদের ডিএনএ স্যাম্পলগুলো সংগ্রহ করা হবে, প্রোফাইলিংগুলো নিশ্চিত করা, আবার সেই সকল ধর্মীয় ভাবগাম্ভীর্য সবগুলো রেখেই আমরা তাদেরকে আবার রিভিউরিট করব। সিআইডি জানাই প্রাথমিকভাবে 114 জনের মরদেহ উত্তোলনের কথা থাকলেও প্রকৃত সংখ্যা জানা যাবে উত্তোলনের পর। সরকারের পক্ষ থেকে নেওয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা দেখছেন নতুন করে স্বজনরা সেই শহীদদের যেন চিহ্নিত করে তাদের কবরকে শনাক্ত করা যায়। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ শাসন আমলে জিআইসি সেলে আব্দুল্লাহিল আমান আজমি, মাইকেল চাকমা সহ 26 জনকে গুম করে নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এদিন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন সব গুমের নির্দেশ দিতেন শেখ হাসিনা, আর সেনা কর্মকর্তাদের দিয়ে তা বাস্তবায়ন করাতেন তারিক আহমেদ সিদ্দিক। 2015 সালের অক্টোবর থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত টিজিএফআই নিয়ন্ত্রণাধীন জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম করে রাখার মামলায় রোববার হাজির করা হয় সংস্থাটির সাবেক 3 পরিচালককে। প্রসিকিউশন বলছে এই সময়ের মধ্যে আয়নাঘরে গুম থেকে ফিরে আসে 26 জন। তাদের অভিযোগেই এই মামলা। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন শেখ হাসিনার সরাসরি নির্দেশনা, কখনো কখনো তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় সরকার যাদেরকে হুমকি মনে করত তাদেরই ধরে এনে রাখা হতো আয়নাঘরে। কারো কারো পরিণতি হতো নির্মম মৃত্যু।
এদিন শেখ হাসিনা, তারিক সিদ্দিকী, ডিজিএফআইয়ের সাবেক 5 মহাপরিচালক, 3 পরিচালক সহ 13 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। এই অপহরণ প্রক্রিয়ার সাথে পুলিশ, সিটিটিসি, ডিবি, ডিজিএফআই, র্যাব এবং কোনো কোনো ক্ষেত্রে এনএসআই এবং কখনো কখনো বিজিবিকেও ব্যবহার করা হয়েছে। ডিজিএফআইয়ের সদস্য না হয়েও লেফটেন্যান্ট কর্নেল মকসুরুলের ভয়াবহ অপরাধের চিত্রও তুলে ধরে প্রসিকিউশন। সে ডিজিএফআইকে অনেকটা ভাড়াটিয়ার হিসাবে কাজ করত। আসামিদেরকে পিক আপ করা, আসামিদেরকে নির্যাতন করা, আসামিদেরকে বিভিন্ন জায়গায় ডিসপোজাল করা, হত্যা করা, এই জাতীয় কাজগুলো মকসুরুল করত। এদিনও আদালতে উপস্থিত ছিলেন ভুক্তভোগীদের কয়েকজন। কোনো জেনারেল যেন কোনো রাজনৈতিক প্রভুর অন্ধানুগত্য না করে, এই জন্য এই মামলার মাধ্যমে যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে এটা একটা প্রতিবন্ধকতামূলক, প্রতিরোধমূলক ব্যবস্থা হবে, যেটাকে আমরা মিলিটারি ভাষায় বলি ডেটারেন্ট। সেনাবাহিনীর তদন্ত আদালতে গ্রেফতার 3 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি বলে দাবি তাদের আইনজীবীর। তদন্ত আদালতে মিস্টার আজমি হ্যাজ অলসো গিভেন হিজ স্টেটমেন্ট এবং সকল কিছু মিলে আর্মি আমাদের 3 জনকে নির্দোষ প্রমাণিত করেছেন। এদিকে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যার মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে 3য় দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতির অভিযোগ উঠেছে মোহাম্মদ আব্দুল হামিদের বিরুদ্ধে। 3 ছেলেসহ তার বিরুদ্ধে অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করেছে দুদক। 2013 থেকে 23 পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন মোহাম্মদ আব্দুল হামিদ। বঙ্গভবন ছাড়ার পর রাজধানী নিকুঞ্জে বসবাস শুরু করেন তিনি। ক্ষমতার অপব্যবহার করে নিকুঞ্জ এলাকায় বাসভবন, সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধনের নামে রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি করেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এমন অভিযোগের বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। রাষ্ট্রপতি থাকাকালে ব্যক্তিগত সুখ বিলাসের জন্য ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিকুঞ্জ এক আবাসিক এলাকায় সাজসজ্জা এবং সৌন্দর্য বর্ধন প্রকল্প বাবদ রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি এবং অবৈধ সম্পদের অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে আলোচিত সমালোচিত ব্যবসায়ী সাইফুল আলমের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুদক। এবার জনতা ব্যাংক থেকে 1900 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে 34 জনের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে সংস্থাটি। এই মামলায় আসামির সংখ্যা হচ্ছে 34 জন, এস আলম সহ, এবং আত্মসাৎকৃত অর্থের পরিমাণ হচ্ছে 1963 কোটি টাকারও বেশি। এস আলম গ্রুপের মালিকের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি দুর্নীতির অনুসন্ধান করছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভোজ্য তেলের দাম লিটারে 16 টাকা পর্যন্ত বাড়ালো বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার থেকে কার্যকর হবে নতুন দাম। রোববার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন মূল্য তালিকা অনুযায়ী বোতলজাত সয়াবিন লিটারে 6 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 195 টাকা, আর খোলায় 7 টাকা বাড়িয়ে করা হয়েছে 176 টাকা। 5 লিটারের বোতল 33 টাকা বাড়িয়ে করা হয়েছে 955 টাকা। এদিকে খোলা পাম তেলের দাম লিটারে 16 টাকা বাড়িয়ে করা হয়েছে 166 টাকা। আমদানির খবরে দাম কমছে পেঁয়াজের। হিলিতে কেজি প্রতি কমেছে 30 টাকা পর্যন্ত। কৃষি উপদেষ্টা জানান, আমদানির কারণে ক্ষতিগ্রস্ত হবেন না কৃষকরা। এদিকে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের ভর্তুকি দেওয়ার চিন্তা করছে সরকার। কিছুদিন ধরে লাগামহীন পেঁয়াজের দাম এক লাফে 40 টাকা পর্যন্ত বেড়ে রাজধানীর বাজারে কেজি ঠেকে 150 টাকায়। এ অবস্থায় দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। রোববার থেকে আইপির জন্য আবেদন নেওয়া হয় এবং প্রথম দিন 50 জন আমদানিকারকের আবেদন গ্রহণ করা হয়। আমদানির খবরে হিলি স্থলবন্দর সহ স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কেজিতে কমেছে 30 টাকা পর্যন্ত। দেশি পেঁয়াজের যেহেতু বাজার কমতির দিকে, এলসি পেঁয়াজও মোটামুটি ভোক্তাদের ক্রয় ক্ষমতার ভিতরেই থাকবে। রোববার সচিবালয়ে কৃষি খাতের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সভা শেষে কৃষি উপদেষ্টা বলেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করতেই আমদানির অনুমতি দেওয়া হয়েছে। কারসাজিগুলি করে কৃষকদেরও যেমন ঠকানো হচ্ছে, ভোক্তাদের আরো বেশি ঠকানো হচ্ছে। এই যে চক্রটা, এই চক্রটা আমরা খুঁজে বের করতে হবে। এদিকে বাজারে আলুর দাম কম থাকায় এবার আলু চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে উপদেষ্টা বলেন, কৃষককে ভর্তুকি দেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার। আলু চাষিদের আমরা একটা ভর্তুকি দেওয়ার চিন্তা ভাবনা আছে, যেহেতু আলু, এই নতুন আলু
যদিও কিছু কিছু আসছে, বাট নতুন আলুটা প্রায় 15 দিনের মতো লেট হবে। দেশে মাছ চাষ সহ বিভিন্ন ক্ষেত্রে নির্বিচারে সারের ব্যবহার বাড়ছে মন্তব্য করে এই প্রবণতা কমাতে পদক্ষেপ নেয়ার কথা বলেন কৃষি উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশে রফতানি খাতে যেসব বৈচিত্র্যের কথা বলা হয় তা রফতানি খাতের ব্যবসায়ীদের মাধ্যমে আসা উচিত, তাহলে বিদেশে রফতানিতে আরও সুযোগ বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডাক্তার আহসান এইচ মনসুর। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে HSBC এক্সপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ কথা বলেন গভর্নর। এছাড়া বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক জানান 2029 সালের পর তৈরি পোশাকসহ 92% পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ, যা বাংলাদেশের পণ্য রফতানিতে বৈচিত্র্য আনতে ভূমিকা রাখবে। দেশ থেকে বিদেশে রপ্তানি খাতে বৈচিত্র্য আনার সুযোগ আছে, তবে তা রপ্তানিমুখী ব্যবসায়ীদের মাধ্যমে আসা উচিত, তাহলে বিদেশে রপ্তানির নানা দিক থেকে আরও সুযোগ বাড়বে। 2029 সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এরপর 92% পণ্য এই সুবিধা পাবে, যার মধ্যে পোশাক খাত আছে। এটি প্রমাণ করে যুক্তরাজ্য দীর্ঘমেয়াদে বাংলাদেশের সাথে বাণিজ্যের পরিধি বাড়ানোর কথা ভাবছে। জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে SME খাতের অবদান অপরিসীম, তাই ক্ষুদ্র উদ্যোক্তাদের রফতানি বাজারে নিয়ে যাওয়ার লক্ষ্যে কর্মপরিকল্পনা সাজানোর তাগিদ দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। রোববার রাজধানীতে 12তম জাতীয় SME মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ তাগিদ দেন তিনি। এ সময় চাহিদা ভিত্তিক পণ্য তৈরির পরামর্শ দেন বিডার নির্বাহী চেয়ারম্যান। তবে সহজ ব্যাংক ঋণের ব্যবস্থা করা না গেলে কোনো উদ্যোগই কাজে আসবে না বলে জানান SME ফাউন্ডেশনের চেয়ারম্যান। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসেছে 12তম জাতীয় SME মেলা। এতে নিজেদের পণ্য নিয়ে অংশ নিয়েছে সারা দেশের প্রায় 350 উদ্যোক্তা। রয়েছে SME ঋণ বিতরণকারী প্রায় 30টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এই ধরনের মেলাগুলো আমাদের জন্য প্রচন্ড মানে এফেক্টেবল। ইনভেস্টমেন্টটা যদি 6 মাস পর থেকে শুরু হয়, তাহলে ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের যে মূল উদ্দেশ্য এটাকে গ্রো করা, তো সেটা আমি বিশ্বাস করি। উদ্যোক্তাদের যে ঋণ, তারপর বিভিন্ন যে সার্ভিস সম্পর্কে অনেকেই জানে না, তো আসার পরে ওনারা জানতে পারছেন। রোববার 8 দিনব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে SME ফাউন্ডেশনের চেয়ারম্যান তুলে ধরেন অর্থায়ন জটিলতায় কিভাবে পিছিয়ে পড়ছেন দেশের GDP-তে 30% বেশি যোগান দেয়া ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা, তার নানা দিক। SME ফাউন্ডেশনের পক্ষে 1,18,00,000 উদ্যোক্তাকে ফিজিক্যালি সার্ভ করা ইজ নেক্সট টু ইম্পসিবল। ডেটাবেস যদি আমরা না করি, আসলে আমরা জানি না যে আমার কোন সেক্টরে কয়জন উদ্যোক্তা আছে, কোন সেক্টরে কোন ধরনের সাহায্য বেশি দরকার। এ সময় বাজার সম্প্রসারণে দেশে বিদেশে চাহিদা বিবেচনায় পণ্য তৈরির পরামর্শ দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান। বাংলাদেশে যে সম্ভাবনাটা আছে সেটাকে ওনারা সেখান থেকে একটা ভালো আউটপুট পেতে চান। সবগুলা ইন্ডাস্ট্রিতেই যদি আমাদেরকে এগিয়ে যেতে হয়, তাহলে আসলে এই MSME সেক্টরটাকে একটা সাপোর্ট ইনফ্রাস্ট্রাকচার হিসেবে দাঁড় করাতে হবে। তবে শিল্পপণ্যের বাজার ধরতে গিয়ে যেন কৃষি জমি নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে বিচ্ছিন্নভাবে কারখানা গড়ে না তোলার তাগিদ দেন শিল্প উপদেষ্টা। চাহিদা কোন কোন দেশে আমরা রপ্তানি করতে পারবো, নতুন সুযোগ কিভাবে তৈরি করা যায় ইত্যাদি জিনিসগুলো আমরা অনুসন্ধান করার ক্ষেত্রে জোর দিচ্ছি। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে 6 জন মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও স্টার্টআপ উদ্যোক্তাদের হাতে জাতীয় SME উদ্যোক্তা পুরস্কারের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। 4 ঘন্টার সড়ক অবরোধের পর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন 7 কলেজের শিক্ষার্থীরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি না করলে সোমবার থেকে আবারও ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। রোববার দুপুর 1টার দিকে এক দফা দাবিতে শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। পরে পাশের সড়কে অবস্থান নিয়ে ব্লকেট কর্মসূচি শুরু করেন। এতে হাইকোর্ট, মাজার রোড, সচিবালয়ের সামনের সড়ক সহ আশেপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা জানান, অধ্যাদেশ জারি না হওয়ায় দীর্ঘদিন ধরে পরিচয় সংকট, একাডেমিক অনিশ্চয়তা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে বিপাকে পড়েছেন 1.5 লক্ষাধিক শিক্ষার্থী। 14 থেকে 15 মাস আমরা শিক্ষার অধিকারটুকু আদায়ের লক্ষ্যে সংগ্রাম করে করে, আন্দোলন করে করে ক্লান্ত হয়ে গেছি। ক্লান্তির একদম চূড়ান্ত পর্যায়ে এসে
আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, যে কারণে এখন আমরা অধ্যাদেশ না নিয়ে আর রাজপথ ছাড়ছি না। আজকে আমরা এখানে রাতে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখব এবং আগামীকাল থেকে আবার নতুন করে এই ব্লকেট কর্মসূচি চালিয়ে যাব। আবাসিক ভবনের অনুমতি নিয়ে বাণিজ্যিক কার্যক্রম চালানোয় রাজধানীর গুলশানের 5টি ভবনের বেশ কিছু প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। বাসযোগ্য শহর গড়তে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজুক। রাজধানীর গুলশান ও বনানী এলাকায় আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা বন্ধে মাঠে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এরই ধারাবাহিকতায় রোববার দিনভর গুলশানের 5টি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করে রাজুক। এ সময় গুলশানের 113 নম্বর রোডের 5তলা ভবনের 4টি ফ্লোর সিলগালা করে দেয়া হয়। এসব ফ্লোরে অনুমোদন ছাড়াই চলছিল বাণিজ্যিক কার্যক্রম। পাশের ভবনেই 2 প্রতিষ্ঠানকে সরে যেতে দেয়া হয় 1 মাসের সময়। অভিযান চলে ইজুমি জাপানিজ রেস্তোরাঁয়ও। রাজুকের নোটিশে 1 মাস ধরে বন্ধ থাকার কথা বললেও ভিতরে চলছিল খাবার তৈরির কাজ। পরে রেস্তোরাঁটি সিলগালা করে দেয়া হয়। 3টা ফ্লোরই সিলগালা করে দিয়েছেন। আবাসিক ভবনে আমরা বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছি, এই জন্য আর কি। বাড়ির যে মালিক আছে ওনার আছে, ওনাদের সাথে কথা বলে দেখি। নোটিশ পাওয়ার পর থেকে ক্লোজ আছে আর কি। মালিক পক্ষ থেকে পাইছি সন্ধান, আমাকে তেজগাঁও লেগে অফিস হবে। আবাসিক ভবনের নামে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় এসব ভবন মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই এলাকার বেশ কিছু আবাসিক ভবনে অনাবাসিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবন মালিক যারা রয়েছেন তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি আবাসিক ভবনকে বাণিজ্যিক রূপান্তর করে তারপর তারা যেন বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করেন। আবাসিক অনুমোদন রয়েছে সেগুলোও রাজুক চাইলে বাতিল করতে পারে। আমাদের যে প্রচলিত আইন আছে সেই আইনে আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়েরও করতে পারি। এদিন আরও 2টি হোটেল ভবনও সিলগালা করে দেয় রাজুক। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের আদলে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের একদিন পরই গীতা পাঠের আসর বসল কলকাতায়। একটি ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তবে আমন্ত্রণ জানানো হলেও অনুষ্ঠানে এড়িয়ে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গে স্পষ্ট হচ্ছে ধর্মীয় মেরুকরণ। মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের প্রস্তুতি নিয়ে উত্তেজনার মধ্যেই 5 লাখ কণ্ঠে গীতা পাঠের আসরের ডাক দেওয়া হয় কলকাতায়। সনাতন সংস্কৃতি সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে গীতা পাঠের মধ্য দিয়ে ধর্মীয় রীতি প্রচার করা হয়। আয়োজকরা অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেও তিনি এড়িয়ে গেছেন। তবে বিজেপির শীর্ষ নেতারা আয়োজনে অংশ নিয়ে গীতা পাঠ করেন। আয়োজকদের দাবি অনুষ্ঠানটি ছিল অরাজনৈতিক, যদিও রাজনৈতিক বার্তা দেন বিজেপি নেতারা। আর ধর্মের সঙ্গে রাজনীতি জড়িয়ে ফেলাকে নির্বাচনী প্রচারণার কৌশল হিসেবে দেখছেন কংগ্রেস নেতারা। আমরা রাজনীতি করি তাই আমরা ভোট চাইতে পারি। এবার সাধু যদি মনে করে আমি গীতা পাঠও করবো, আমি ভোটও নিব, তাহলে আমাদের বাজার বলে কিছু থাকবে না। এবার আমরাই বা কোথায় যাব? পশ্চিমবঙ্গে তার রাজনীতিবিদ থাকবে না, তাহলে রাজনীতি করার লোক পাওয়া যাবে না। এদিকে মুর্শিদাবাদে বিজেপির পক্ষ থেকে মন্দির তৈরির উদ্যোগের খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। সমালোচকরা বলছেন নির্বাচনের আগে প্রধান 2 রাজনৈতিক শিবির মন্দির মসজিদ ইস্যুকে হাতিয়ার করে ভোট বাক্স ভরাতে মাঠে নেমে পড়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। জার্মানির বার্লিনের পুলিশ এখন থেকে সন্দেহভাজন অপরাধে অভিযুক্ত বা সাধারণ মানুষের বাড়িতেও গোপনে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে নজরদারি চালাতে পারবে। অগোচরে ব্যক্তিগত তথ্য সংগ্রহের এই ক্ষমতা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। অনেকে বলছেন এতে নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে। বার্লিন থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানিতে প্রতিনিয়ত পাল্টাচ্ছে অপরাধের ধরন, নিত্য নতুন কৌশল ব্যবহার করছে দুষ্কৃতিকারীরা। এ কারণে সম্ভাব্য সন্ত্রাসী কার্যকলাপ ঠেকাতে এবং সন্দেহভাজনদের আগেই শনাক্ত করতে বার্লিন পুলিশকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এখন পুলিশ চাইলে কারো বাড়িতে অভিযান চালাতে পারবে এবং তাদের ল্যান্ডফোন, মোবাইল, ল্যাপটপ বা ইন্টারনেট ডিভাইসে সফটওয়্যার বসিয়ে তথ্য সংগ্রহ করতে পারবে। সবকিছুই হবে গোপনে গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে। পুলিশের সন্দেহের তালিকায় থাকা যে কোনো ব্যক্তির বাড়িতে বডিক্যাম নিয়ে অভিযান চালানো যাবে। অপরাধে ব্যবহৃত গাড়ির নম্বর প্লেট বা সন্দেহভাজনের বায়োমেট্রিক ছবি দ্রুত শনাক্ত করতে এআই প্রযুক্তি ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে। বার্লিনের স্থানীয় রাজ্যসভার ভোটে সিডিইউ, এসপিডি ও প্রধান বিরোধী দল এএফটি এসব ক্ষমতা অনুমোদন করেছে।
তবে এসব ক্ষমতা নিয়ে সমালোচনা বাড়ছে। অনেকেই বলছে এটি সংবিধান লঙ্ঘন, এতে ব্যক্তিগত জীবনে পুলিশ অতিরিক্ত হস্তক্ষেপ করবে। সমালোচকদের মতে এমন আইনে নিরপরাধ মানুষেরও ক্ষতির পাশাপাশি সীমিত হতে পারে ব্যক্তিগত স্বাধীনতাও। এর আগে দেশটির মেকলেনবুর্গ ফর্পমান প্রদেশের নিরাপত্তা বাহিনীকে একই ধরনের ক্ষমতা দেওয়া হয়েছিল। সাম্প্রতিক সময়ে খুন, ছুরি হামলা, নারীর প্রতি সহিংসতা, প্রতারণা এবং একই সাথে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সাইবার হামলার ঘটনা সহ অপরাধের নানা শাখা প্রশাখা বিস্তার লাভ ঘটেছে গোটা জার্মানি জুড়ে। এই অবস্থায় জার্মানির পুলিশ প্রশাসনকে আরও বেশি সুদক্ষ করার কোনো বিকল্প নাই বলছেন এদেশের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ায় বিএনপির উদ্যোগে প্রবাসীদের ভোটাধিকার ও দল ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন নিয়ে আলোচনার সভা হয়েছে। স্থানীয় সময় রোববার দুপুরে খিমহের একটি অডিটোরিয়ামে আয়োজিত এই সভার শুরুতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। এই আলোচনা সভায় দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক বক্তব্য রাখেন। বুসান বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সহ অন্যান্য নেতাকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয়েছে ফিনল্যান্ডের ১০৮তম স্বাধীনতা দিবস। যুদ্ধ সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও সর্বস্তরের মানুষ। দীর্ঘ মশাল মিছিল নজরকাড়ে সবার। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। সকাল থেকে গুমোট আবহাওয়া, দেখা নেই সূর্যের। এর মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো বা মুষলধারে। সবকিছু উপেক্ষা করে মানুষের ঢল নামে ফিনল্যান্ডের হেলসিঙ্কির যুদ্ধ সমাধিতে। স্বাধীন ফিনল্যান্ডের জাতীয় বীরদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে ছাতা হাতে হাজারো মানুষ। কেউ বা ভেজে ভেজেই নীরবে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন সমাধিস্থলে। ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সন্তানদের সঙ্গে করে নিয়ে আসেন বাবা মা। ঠিক 10:30টায় হেলসিঙ্কির হিয়েতানিয়েমি সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টুপ ও প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো। জাতীয় সঙ্গীত বাজতেই পুরো পরিবেশ হয়ে ওঠে আরো গম্ভীর। এরপর শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি থেকে শুরু করে সব পর্যায়ের লোকজন এসে এই সমাধিস্থলে সম্মান প্রদর্শন করেছেন। এরপর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজকের স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। বিকেলের সবচেয়ে বড় আয়োজন ছিল মশাল মিছিল। কয়েক কিলোমিটার দীর্ঘ এই মিছিল শুরু হয় তোলনতরি থেকে, সিলেটি স্কোয়ার হয়ে হিয়েতানিয়েমি যুদ্ধ সমাধিতে গিয়ে শেষ হয়। এ সময় দ্রোহ আর প্রতিবাদের গান গাইতে দেখা যায় মিছিলে অংশগ্রহণকারীদের। রাস্তার দুপাশে দাঁড়িয়ে এ দৃশ্য উপভোগ করেন নগরবাসী। এছাড়াও কয়েকটি সংগঠন, রাজনৈতিক দলের মিছিল ও সমাবেশ হয় হেলসিঙ্কিতে। রাতে রাষ্ট্রপতি প্রাসাদে অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবসের ঐতিহ্যবাহী অভ্যর্থনা, যা প্রতি বছরের মতো এবারও নজর কাড়ে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। দক্ষিণ কোরিয়ায় ক্রিসমাস হয়ে উঠেছে আনন্দ, সাজসজ্জা ও পারিবারিক সময় কাটানোর বর্ণিল উৎসব। রাজধানী সিউল সহ কোরিয়ার ছোট বড় শহরগুলোতে উৎসবের আমেজ। বিভিন্ন শপিং মলও ক্রিসমাস থিমে সাজানো থাকে। অনেকেই আবার সান্টা ক্লজের সঙ্গে ছবিও তুলছেন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ার শহরগুলো সেজে উঠেছে বর্ণিল আলোয়। দেশটির মোট জনসংখ্যার 1/5 খ্রিস্টান, যার মধ্যে 20% প্রোটেস্ট্যান্ট এবং 11% ক্যাথলিক। ক্রিসমাসকে কেন্দ্র করে নানা রঙের আলোয় সাজসজ্জায় সেজেছে বিভিন্ন শহর। বিশেষ করে রাজধানী সিউলের মিয়ংদং, দংদেমুন, লোত্তে টাওয়ার এবং সিউল সিটি হল স্কোয়ারে বসানো হয়েছে বিশাল আকৃতির ক্রিসমাস ট্রি, যা দেশি বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ। শপিং মলগুলো সাজানো হয়েছে ক্রিসমাস থিমে। বড় শপিং মল, পার্ক কিংবা ক্রিসমাস ইভেন্ট, যেখানেই সান্তা ক্লজ বসে থাকেন সেখানেই দেখা যায় সান্তার কোলে বসে বা তার পাশে দাঁড়িয়ে শিশুদের ছবি তুলতে। হ্যাপি ক্রিসমাসের সবচেয়ে আনন্দময় মুহূর্তগুলোর একটি হলো এই লাল পোশাকে সান্তা ক্লজ। আমার সাথে সবচেয়ে বেশি আনন্দ পায় ছোট শিশুরা। এই শপিং মলের মধ্যে শিশুদের সাথে ছবি তোলা এবং তাদের আনন্দ দেওয়ার জন্যই আমি সান্তা ক্লজ সাজে সেজেছি।
ডিসেম্বর মাস জুড়ে মার্কেটগুলোতে উৎসব অফার, উপহার প্যাকেজ এবং শহর জুড়ে উইন্টার ফেস্টিভ্যাল থাকে। এইসব উৎসবমুখর পরিবেশ যা বছরের শেষ সময়টাকে আরো বিশেষ করে তোলে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের আজমানে প্রথমবারের মতো হয়ে গেল লালন সন্ধ্যা। আয়োজনে ফকির লালন শাহের জন্ম, মৃত্যুর সাধনা, সঙ্গীত ও জীবন দর্শনকে কেন্দ্র করে তার ভক্তরা উপস্থাপন করেন এক অসাধারণ পরিবেশনা। শিবলি আল সাদিকের রিপোর্ট। লালন শাহের জন্মভূমি বাংলাদেশের কুষ্টিয়া থেকে অনেক দূরে আমিরাতের আজমান শহর। এই শহরেই প্রথমবারের মতো লালন ভক্তদের উদ্যোগে অনুষ্ঠিত হল ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান লালন সন্ধ্যা। লালন শাহের জনপ্রিয় ভাবগানের পাশাপাশি তুলে ধরা হয় তার জীবনকর্ম, আত্মশুদ্ধির সাধনা, জন্ম, মৃত্যু ও নানামুখী দার্শনিক দৃষ্টিভঙ্গি। বাংলাদেশি যেসব শিশু কিশোররা এখানে বড় হচ্ছে বিদেশি সংস্কৃতি দেখে দেখে, বিদেশি গান শুনে শুনে, আমরা চেষ্টা করেছি তাদেরকে তাদের শেকড়ের গান শোনাতে এবং আমাদের কৃষ্টি ঐতিহ্যকে তাদের সামনে তুলে ধরতে। আয়োজনে একের পর এক পরিবেশন করা হয় লালনের বিখ্যাত সব গান। আবৃত্তির মাধ্যমে তুলে ধরা হয় তার জীবন দর্শন ও ভাবাবাদ। যে অন্তরে সত্যের আলো। নৃত্যের তালে তালে ফুটে ওঠে লালনের স্বকীয়তা ও ভাবের প্রকাশ। উদ্যোক্তারা জানান, প্রবাসে জন্ম নেওয়া নতুন প্রজন্মকে লালন শাহ সম্পর্কে জানান দিতেই তাদের এই উদ্যোগ। লালনকে ঘিরে 3 মাস ধরে তারা গবেষণা ও প্রস্তুতি গ্রহণ করছেন বলেও জানান। রবীন্দ্র নজরুল নিয়ে আসছিলাম, এবার আমরা হাজির হয়েছি লালন নিয়ে, লালনের দর্শন নিয়ে, লালনের বিভিন্ন দিক নিয়ে। আমাদের যারা নতুন প্রজন্ম আছে তারা যেন লালনের সম্বন্ধে জানতে পারে। আগামীতেও আমরা ভালো আরও কিছু উপহার দিতে পারবো। আরও বাংলা সাহিত্য অনেক ভার্সেটাইল, অনেক কিছু আছে এটাতে। তো আমরা বিভিন্ন দিককে আমরা আসলে তুলে ধরবো, এটাই আমাদের প্রয়াস। প্রবাসী কমিউনিটি নেতাসহ অসংখ্য নারী পুরুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। 4 ঘন্টার এই আয়োজনে দর্শকরা উপভোগ করেন লালন সঙ্গীত। বিদেশের মাটিতে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। কোনো ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি, একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে তবেই ক্রিকেটকে বিদায় জানাতে চাই। দেশের বাইরে দেয়া এক পডকাস্টে প্রথমবারের মতো নিজের ভবিষ্যৎ নিয়ে এমন স্পষ্ট কথা বললেন সাকিব আল হাসান। বর্তমান সময়টা বাইরে কাটালেও অবশ্যই দেশে ফিরে আসার ইচ্ছে প্রকাশ করেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। দেশের ক্রিকেটে যা দিয়েছেন তাতে সাকিব আল হাসানের ক্রিকেট থেকে বিদায়ের আনুষ্ঠানিকতা হবে বর্ণিল তা বলার অপেক্ষা রাখে না। তবে একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে যাওয়া এবং পরবর্তীতে সৃষ্ট প্রেক্ষাপটে তার সবকিছুই এখন এলোমেলো, যদিও এখনও সুন্দর সমাপ্তির প্রত্যাশাতেই আছেন সাকিব। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের শেষ ম্যাচ জাতীয় দলের জার্সিতে সাকিব খেলেছিলেন গেল বিশ্বকাপে, যা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ভারতের বিপক্ষে নিজের শেষ টেস্টে মাঠে নামার আগে সাকিব দিয়েছিলেন অবসরের ইঙ্গিত। তবে এবার আর কোনো ইশারা ইঙ্গিত নয়, সোজা ব্যাটেই নিজের অবসর ভাবনা জানালেন সাকিব আল হাসান। আনুষ্ঠানিকভাবে আমি এখনও অবসর নেইনি। আমার প্ল্যান হচ্ছে বাংলাদেশে ফিরে গিয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলা, টেস্ট, ওয়ানডে এবং টি-20 3 ফরম্যাটে এবং অবসর নেয়া। এটাই আমার প্ল্যান। একটি সিরিজ খেলেই 3 ফরম্যাট থেকে অবসরে যেতে চাই। বিগত দিনে সাকিবের দেশে ফেরা নিয়ে বহু কথাই হয়েছে। বল নিজেদের কোর্টে থাকলেও বারবারই তা অন্যের কোর্টে পাস করেছে বিসিবি। সাকিবের রাজনৈতিক সংশ্লিষ্টতায় এমন পরিস্থিতি তৈরি করেছে বলেই বিশ্বাস করেন অনেকে, যদিও সাকিবের বিশ্বাসটা ভিন্ন। যে রাজনৈতিক পরিচয় থাকুক না কেন, আবারও দেশে ফেরার বিষয়ে বদ্ধপরিকর মিস্টার 75। নিউ ইয়র্কে আমার সময়টা ভালোই কাটছে। আমি যদি অনেকের সাথে থাকতে চাই, অনেক বাংলাদেশির সাথে, সেটা চাইলেও পারি। আবার একা থাকতে চাইলে সেটাও পারি। তবে আমি অবশ্যই দেশে ফিরতে চাই। আমি বাংলাদেশের ছেলে, আমি বাংলাদেশে ফিরে যাব। গেল বছর কানপুর টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন সাকিব। ওয়ানডেতে তার শেষ ম্যাচটাও ভারতের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে। এসএম ইকবাল, সময় সংবাদ। ইতালির পর্যটন শহর রিমিনিতে অনুষ্ঠিত হলো রিমিনি
প্রিমিয়ার ক্রিকেট লিগের ফাইনাল। বাংলাদেশি প্রবাসী তরুণদের 4টি টিম নিয়ে মাঠে গড়ায় এই ক্রিকেট লিগ। ফাইনালে মুখোমুখি হয় আল মদিনার রয়্যাল টাইগার্স ও শরীয়তপুর দুরন্ত ফাইটার্স। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে চ্যাম্পিয়ন হয় শরীয়তপুর। খেলা দেখতে ইতালির বিভিন্ন শহরের প্রবাসীরা জড়ো হন সেখানে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এই আয়োজন। ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা আয়োজকদের। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও রিমিনি সিটি মেয়র জামিল সাদিক আলফাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এ সপ্তাহে তফসিল ভোট গ্রহণের সময় বাড়ছে 1 ঘন্টা। প্রস্তুতি জানাতে প্রধান উপদেষ্টার সঙ্গে ইসির সাক্ষাৎ। সুষ্ঠু নির্বাচনের সব সহযোগিতা দেবে সরকার। সামনে আসছে কঠিন সময়, জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। সাইবার প্রপাগান্ডার বিরুদ্ধে লড়াইয়ের ডাক মির্জা ফখরুলের। এবং জোট করল এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। যুক্ত হবে আরও দল। গায়ের জোর বা ধর্মের দোহাই দিয়ে নির্বাচনে সফল হওয়া যাবে না, হুঁশিয়ারি নেতাদের। এ ছিল প্রবাসী সময়ের সঙ্গে থাকুন সময়ের।